নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা বলেছে এক্স একটি প্রকৃত ভগ্নাংশ যার লব হলো 1, এক্স স্কোয়ার এবং x⁴ এর গসাগু কত হবে। এক্স একটা প্রকৃত ভগ্নাংশ যার লব 1, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 1/n, এটা আমি ধরে নেবো। তাহলে এক্স ইজিক্যাল টু যদি 1/n হয় তাহলে এক্স স্কোয়ার কী হবে 1/n স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1/n স্কোয়ার। আর x⁴ কী হবে 1/n⁴, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1/n⁴। এবার হচ্ছে ভগ্নাংশের গসাগু করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে হচ্ছে 1/n, 1/n স্কোয়ার, 1/n⁴ এর গসাগু কী হবে, লবগুলোর গসাগু, লব মানে হচ্ছে এই ওপরে যেগুলো আছে মানে মাথায় যেগুলো আছে 1 এর গসাগু, আর হচ্ছে হরগুলোর লসাগু মানে n স্কোয়ার আর n⁴ এর লসাগু লিখতে হবে ডিভাইডেড বাই করে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে লবগুলোর গসাগু হবে হচ্ছে 1 আর হরগুলোর লসাগু হবে হচ্ছে n⁴। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1/n⁴। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে 1/n⁴, আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে x⁴। তাহলে আমি ফাইনাল অ্যান্সারটা লিখছি এক্স স্কোয়ার এবং x⁴ এর গসাগু হবে হচ্ছে x⁴। একের দুয়েরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এর একটি উৎপাদক x মাইনাস 6, অপরটি কত। অঙ্কটা লিখে নিলাম। এবারের মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। কি করলে 5 হয়, 6 মাইনাস 1 করলে 5 হয়। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6, বা সেখান থেকে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, সেখান থেকে লিখতে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে সেখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 1। তো দেখো আমাদের প্রশ্নে একটা উৎপাদক বলে দিয়েছে এক্স মাইনাস 6, তাহলে অপর উৎপাদকটা কী হবে, অপর উৎপাদকটা হচ্ছে এক্স প্লাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে একের তিনেরটা বলেছে একটি নল সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাকে 30 মিনিটে খালি করে। অর্ধেক ভর্তি চৌবাচ্চাতে নলটি তুলে দিলে তা কতক্ষণে খালি হবে। নল চৌবাচ্চার এক অংশ খালি করে হচ্ছে 30 মিনিটে, তাহলে একটা নল চৌবাচ্চার হাফ অংশ খালি করে কত মিনিটে, 30 ইন্টু হাফ মিনিট, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 15 মিনিট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে একের চারটা বলেছে একটি জিনিসের দাম হচ্ছে 20% কমলো, তাহলে এখন কত শতাংশ দাম বৃদ্ধি করলে তার দাম পূর্বের সমান হবে। ধরি জিনিসটির দাম হচ্ছে 100 টাকা, তাহলে জিনিসটির দাম যদি 20% কমে তাহলে জিনিসটার দাম হবে কত, 100 টাকার ওপরে 100-র 20% কমবে, তাহলে 100 মাইনাস 100 ইন্টু 20/100, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 100 মাইনাস 20, তার মানে হচ্ছে 80 টাকা। তাহলে এখন ধরি 80 টাকার x% বৃদ্ধি করলে জিনিসটির দাম পূর্বের দাম মানে আবার 100 টাকার সমান হবে। তাহলে শর্তানুসারে লিখতে পারি যে 80 প্লাস 80 টাকার x% বৃদ্ধি হবে, তাহলে 80 প্লাস 80 ইন্টু x/100, সেটা ইজিক্যাল টু হচ্ছে 100। তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 80 প্লাস 4x ডিভাইড বাই 5 ইজিক্যাল টু 100, বা সেখান থেকে লিখতে হচ্ছে 4x ডিভাইড বাই 5 ইজিক্যাল টু 100 মাইনাস 80, বা সেখান থেকে লিখতে হচ্ছে 4x ডিভাইড বাই 5 ইজিক্যাল টু 20, বা সেখান থেকে লিখতে হচ্ছে 4x ইজিক্যাল টু 5 ইন্টু 20, বা সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 5 ইন্টু 20 ডিভাইড বাই 4, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 25%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একের পাঁচেরটা কি বলেছে দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 1:2:3 হলে তার 3টি কোণের মান কত। এই 3টি কোণের মান যথাক্রমে 1x, হচ্ছে 2x আর 3x। তাহলে শর্তানুসারে লিখতে পারি কি, আমরা কি জানি 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব। তাহলে x প্লাস 2x প্লাস 3x ইজিক্যাল টু 180, বা সেখান থেকে লিখতে পারি 6x ইজিক্যাল টু 180, বা সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 180 ডিভাইড বাই 6, তার মানে হচ্ছে 30। তাহলে 3টি কোণের মান হবে কি, প্রথমটা হবে হচ্ছে 30, দ্বিতীয়টা হবে 2 ইন্টু 30 মানে 60, তৃতীয়টা হবে হচ্ছে 3 ইন্টু 30 মানে হচ্ছে 90। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর একের ছয়েরটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ইজিক্যাল টু 10.2 সেমি, এসি ইজিক্যাল টু 7.6 সেমি এবং বিসি ইজিক্যাল টু 6.8 সেমি। তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণের নাম লেখো।
প্রশ্নে কি কি বলা আছে যে ত্রিভুজ এবিসিতে এবি বাহুর মান বলে দিয়েছে 10.2 সেমি, এসি বাহুর মান বলে দিয়েছে 7.6 সেমি, বিসি বাহুর মান বলে দিয়েছে 6.8 সেমি। এবার আমি আমার প্রশ্নের সুবিধার্থে একটা যে কোনো ত্রিভুজ এঁকে নেবো। আমি এক্ষেত্রে এরকম ত্রিভুজ এঁকেছি, তোমরা অন্যভাবে ত্রিভুজটা আঁকতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে এঁকে নেবে। মেন বিষয়টা হচ্ছে জ্যামিতিক নিয়মানুসারে একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটা সবসময় বৃহত্তর হয়। তাহলে এখানে হচ্ছে এবি বাহুটা দেখো এই তিনটের ভিতরে সবচেয়ে বড়, তাহলে এর বিপরীতে যেটা থাকবে কোণ, এর বিপরীতে কোণ আছে হচ্ছে কোণ সি, সেটাই হচ্ছে ত্রিভুজের বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণটার মান হবে হচ্ছে কোণ সি। এটা গেল আমার অ্যান্সার। এবার দেখো দুয়েরটা কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে দুটি শরবতের বোতলে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 3:4 এবং 9:5। ওই দুটি বোতল থেকে 1:2 অনুপাতে মিশিয়ে একটি নতুন শরবত তৈরি করলে তাতে জল ও সিরাপের অনুপাত কত হবে? প্রথম বোতলে জল আর সিরাপের অনুপাত 3:4, তাহলে প্রথম বোতলে জলের আনুপাতিক ভাগ আর কত আছে, অনুপাতে যত জলের পরিমাণ আছে টোটাল অনুপাতটার যোগফল ডিভাইডেড বাই, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3/7। সিরাপের আনুপাতিক ভাগ আর সেইভাবে পেয়ে যাচ্ছি 4/3 + 4, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4/7। আর দ্বিতীয় বোতলে জল ও সিরাপের অনুপাত বলেছে 9:5, তাহলে দ্বিতীয় বোতলে জলের আনুপাতিক ভাগ আর কত, এই অনুপাতে যত জলের পরিমাণ আছে আর ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতটার যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 9/14। তাহলে দ্বিতীয় বোতলে সিরাপের আনুপাতিক ভাগ আর হচ্ছে 5/9 + 5, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5/14। এবার আমরা ধরে নিচ্ছি ওই দুই বোতল থেকে যথাক্রমে x আর 2x একক পরিমাণ তরল মিশিয়ে একটা নতুন তরল করা হয়েছে। তাহলে প্রথম বোতল থেকে নেওয়া x একক তরলে জলের পরিমাণ কত হবে, x ইন্টু 3/7, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এই যে আগের যে অনুপাতটা ছিল সেটা এক্সের সঙ্গে গুণ হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3x/7 একক। সিরাপের পরিমাণ প্রথম বোতলে যত সিরাপের পরিমাণ ছিল তার সঙ্গে হচ্ছে x গুণ হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 4x/7 একক। আবার দ্বিতীয় বোতল থেকে 2x একক তরলে জলের পরিমাণ কত হবে, 2x ইন্টু 9/14, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 9x/7 একক। আর হচ্ছে 2x একক তরলে সিরাপের পরিমাণ কত হবে, 2x ইন্টু দ্বিতীয় বোতলে যত সিরাপের পরিমাণ ছিল সেটা গুণফল হবে, তাহলে 2x ইন্টু 5/14, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 5x/7 একক। নতুন তরলে মোট জলের পরিমাণ কত হবে, 3x/7 প্লাস 9x/7, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 12x/7। আর মোট সিরাপের পরিমাণ কত হবে, 4x/7 প্লাস 5x/7, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 9x/7। তাহলে নতুন তরলে জল ও সিরাপের অনুপাত কত হবে, 12x/7 ইস টু 9x/7, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12:9, তো সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4:3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো দুয়েরটা কি বলেছে, একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে এবং প্রতিটি লাইনে 8টি করে শব্দ আছে। বইটি নতুন করে ছাপতে দেবার সময় প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে। এখন বইটি কত পৃষ্ঠার হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, লাইন সংখ্যা টি, শব্দ সংখ্যা টি, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একক। তাহলে লাইন সংখ্যা 25, শব্দ সংখ্যা 8, পৃষ্ঠার সংখ্যা 105, লাইন সংখ্যা 30, শব্দ সংখ্যা 10, পৃষ্ঠার সংখ্যা ওয়াট। এবার আমি যদি লাইন সংখ্যা স্থির করে দিই তাহলে শব্দ সংখ্যা যত কম হবে তত পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আমার পৃষ্ঠা কম লাগবে। আবার যদি আমার প্রত্যেকটা লাইনে শব্দ সংখ্যা কমে তাহলে হচ্ছে পৃষ্ঠা বেশি লাগবে। এই যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক, যেখানে হচ্ছে শব্দ সংখ্যা স্থির থাকবে। লাইন সংখ্যা যত বেশি হবে তত হচ্ছে পাতার পরিমাণ কম লাগবে, আর লাইন সংখ্যা যত কম হবে তত পাতার পরিমাণ বেশি লাগবে। এটা আমি তোমাদের লিখে দিচ্ছি।
ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে পাই 105 ইন্টু 25/30 ইন্টু 8/10, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 70 পৃষ্ঠা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 2-এর 3-এরটা বলেছে কোনো একটি কাজ এ এবং বি আলাদাভাবে 20 দিন ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, 10 দিন কাজ করে দুজনেই চলে গেল। সি বাকি কাজ যদি 3 দিনে শেষ করে তবে সি একা ওই কাজটি কত দিনে করতে পারত? এ একদিনে করে সম্পূর্ণ কাজের 1/20 অংশ, বি একদিনে করে সম্পূর্ণ কাজের 1/25 অংশ, এ ও বি একসঙ্গে একদিনে করে মোট কাজের হচ্ছে 1/20 প্লাস 1/25 অংশ। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 + 4 / 100 অংশ, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9-এর 100 অংশ। তাহলে এ ও বি একসঙ্গে 10 দিনে করে মোট কাজের হচ্ছে 9-এর 100 ইন্টু 10 অংশ, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9-এর 10। তাহলে বাকি কাজ কত আছে? 1 মাইনাস এই যে কাজটা হয়ে গেছে সেটা বাদ দিতে হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/10 অংশ। সেই কাজটা হচ্ছে সি করছে, তাহলে সি 3 দিনে করে কাজটার 1/10 অংশ, তাহলে সি 1/10 অংশ কাজ করে হচ্ছে 3 দিনে। তাহলে সি 1 অংশ বা সম্পূর্ণ কাজটা কত দিনে করতো? সেটা হচ্ছে 3 ইন্টু 10 দিনে, তার মানে হচ্ছে 30 দিন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 4-এরটা বলেছে একজন কৃষক তার ক্ষেতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করেছেন। এর ফলে ধানের ফলন 20% বেড়েছে এবং ধান চাষের খরচ 25% বেড়েছে। তিনি আগে 6,000 টাকা খরচ করে 15,600 টাকার ফলন পেতেন। বর্তমানে অধিক ফলনশীল ধান চাষ করায় তার আয় আগের থেকে কত বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করো। ধান চাষের জন্য খরচ হতে হচ্ছে 6,000 টাকা, অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করায় এখন ধান চাষের খরচ 25% বেড়েছে। তাহলে কৃষকটির এখন ধান চাষ করতে খরচ হয়েছে কত? 6,000 প্লাস 6,000 ইন্টু 25/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে মানে যত ছিল তার উপরে 25% বেড়েছে, তাহলে যত ছিল 6,000 প্লাস 6,000 ইন্টু 25/100, তাহলে সেখান থেকে আসছে 6,000 প্লাস 1,500, তার মানে হচ্ছে 7,500 টাকা। আগে 15,600 টাকা ফলন পেতেন, এখন ধানের ফলন বেড়েছে হচ্ছে 20%। কৃষকটির এখন ধানের ফলন কত হয়েছে? আগে যত ছিল তার 20% বেড়েছে, তাহলে আগেরটা যুক্ত আগেরটা 20%, তাহলে 15,600 প্লাস 15,600 ইন্টু 20/100, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15,600 প্লাস 3,120 টাকা, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 18,720 টাকা। তাহলে পূর্বে কৃষকটির আয় কত হতো? 15,600 মাইনাস 6,000 টাকা, এটা হচ্ছে তিনি ফলন পেতেন আর এটার জন্য তিনি খরচ করতেন। তাহলে সেটা বাদ দিলে আমি পেয়ে যাব যে কৃষকটার আয় কত হতো, সেটা হচ্ছে 9,600 টাকা। আর এখন কত হচ্ছে? এখন হচ্ছে এইটা তিনি ফলন পাচ্ছেন 18,700 আর খরচ করছেন হচ্ছে 7,500 টাকা, তাহলে হচ্ছে এখন আয় হচ্ছে 11,200 টাকা। তাহলে কৃষকটির আয় বৃদ্ধি পেয়েছে কত? এখনকার যত আয় আর আগেকার যা আয় ছিল সেটা বাদ দিয়ে দেবো, সেখান থেকে পাচ্ছি 1,620 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এর দাগের একেরটা কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে লসাগু নির্ণয় করো। a³ মাইনাস 4a² প্লাস 4a, a² প্লাস a মাইনাস 6, a³ মাইনাস 8। এই অঙ্কটা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে সেকেন্ড সামেটিভের যত মডেল সেটের সলিউশনগুলো এক জায়গায় জড়ো করে রাখা আছে। সেখানে গেলে তোমরা দেখবে মডেল সেট 11 পুরো সমাধান করে রাখা আছে। সেখানে যাবে, গিয়ে দেখবে 3-এর দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তো সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা করে নিও। এবারে 3-এর 2-এর দাগ হবে, এটা দাগ নাম্বারটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা 2-এর দাগ হবে। গসাগু নির্ণয় করো। x³ মাইনাস 3x² মাইনাস 10x, x³ প্লাস 6x² প্লাস 8x, x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x²। অঙ্কটা লিখে নিলাম। তাহলে প্রথমটা লিখলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x কমন নিয়ে x² মাইনাস 3x 10। এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তাহলে কি করলে 3 আসে? ও যদি 5 মাইনাস 2 করি তাহলে 3 আসবে। তাহলে x ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর লিখছে x² মাইনাস 5 মাইনাস 2 ইন্টু x মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি x ইন্টু x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি x ইন্টু x মাইনাস 5 প্লাস এটা প্লাস 2 ইন্টু x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট এন্ড
সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু, এটা প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা লিখলাম, এখান থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিলাম, এক্স কমন নিয়ে বাকি যেটা পড়ে আছে সেটাকে ব্র্যাকেটের ভিতর লিখলাম, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট। তাহলে কী করলে আমি সিক্স এক্স পাবো? মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশানে আমি যদি চার প্লাস দুই করি তাহলে পাচ্ছি, তাহলে এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টু ইন্টু এক্স প্লাস এইট, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস ফোর, আর সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু। আবার তৃতীয়টা লিখলাম, তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে কমন নিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14, সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 14, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস 14, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স ইন্টু এক্স মাইনাস সেভেন প্লাস টু ইন্টু এক্স মাইনাস সেভেন, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু। এবার সব জায়গা বা এটাকে আরেকটু ভেঙে লেখা যায় এক্স ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু। এবার সব জায়গাতেই দেখবে এই একটা এক্স আর এক্স প্লাস টু কমন আছে, সব জায়গা মানে তিন জায়গাতেই, তাহলে আমার নির্ণয় গসক হবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু, এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো চারের দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো ওয়াই প্লাস 15 মাইনাস 16 ওয়াই স্কোয়ার, অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 15 প্লাস ওয়াই মাইনাস 16 ওয়াই স্কোয়ার, আর সেখান থেকে লিখতে পারি 15 প্লাস 16 মাইনাস 15 ইন্টু ওয়াই মাইনাস 16 ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 15 প্লাস 16 ওয়াই মাইনাস 15 ওয়াই মাইনাস 16 ওয়াই স্কোয়ার, সেখান থেকে লিখতে পারি 15 মাইনাস 15 ওয়াই প্লাস 16 ওয়াই মাইনাস 16 ওয়াই স্কোয়ার। সেখান থেকে এখান থেকে দেখো 15 কমন যাবে, 15 কমন নিলাম, তাহলে যেটা বাকি পড়ে আছে সেটা লিখছি 1 মাইনাস ওয়াই, আর এখান থেকে দেখো 16 ওয়াই কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখছি 1 মাইনাস ওয়াই, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস ওয়াই ইন্টু 15 প্লাস 16 ওয়াই, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে চারের একের অথবা বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। আমি অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/3 প্লাস 1/3 এর হোল স্কোয়ার। এবার এখানে দেখো এই 3 এর হোল স্কোয়ার এটা তো ছিল না, এটাকে আমি জোর করে নিয়ে এসেছি, সেই জন্যে ব্যালেন্স করার জন্যে মাইনাস 1/3 এর হোল স্কোয়ার লিখলাম, আর এইটা যেমন ছিল তেমন এটা লিখে দিলাম মাইনাস 5/3, ঠিক আছে। আর এইটাকে সূত্রে ফেলার জন্য আমি এইটা আনলাম 1/3 এর হোল স্কোয়ার, কিন্তু যেহেতু এটা ছিল না এইটাই বজায় রাখার জন্য আমি কি করলাম একটা মাইনাস 1/3 এর হোল স্কোয়ার নিয়ে এলাম। সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু এ মাইনাস, মানে এটা সূত্রে পড়ে যাচ্ছে, যেখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে 1/3, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে সেখান থেকে কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস এটা থেকে কী লিখতে পারি 1/9, আর এটা যেমন ছিল তেমন লিখছি মাইনাস 5/3, আর সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু এ মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা লসাগু করলে আসে 9, 9কে 9 3 3কে 9, তাহলে হচ্ছে 5 3 15 হবে। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু এ মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 16/9, সেখান থেকে লিখতে পারি 3 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এ মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4/3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস 1/3 প্লাস 4/3, আর হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস 1/3 মাইনাস 4/3। সেখান থেকে লিখতে পারি 3 ব্র্যাকেটের ভিতরে 3a মাইনাস 1 মাইনাস 4 /3, আর এখান থেকে লিখতে পারি হচ্ছে 3a মাইনাস 1 প্লাস 4 /3। এবারে দেখো এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে 3a বড় চিহ্ন প্রাধান্য পেয়েছে, আর আলটিমেটলি এদের ভিতরে যোগ 3a মাইনাস 5, আর এখান থেকে পাচ্ছে হচ্ছে 3a বড় চিহ্ন প্রাধান্য পেয়ে প্লাস হয়েছে, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে প্লাস 3। তাহলে সেখান থেকে লিখতে পারি ফ্রেশ করে 3a মাইনাস 5, আর এখান থেকে দেখো 3 কমন যাবে, 3 কমন নিয়ে লিখতে পারি হচ্ছে a প্লাস 1, তাহলে সেখান থেকে ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে 3 ইন্টু a প্লাস 1
ইন্টু 3a মাইনাস 5, এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর এর দুয়েরটা বলেছে সরলতম মান নির্ণয় করো a প্লাস বি ডিভাইড বাই সি প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ প্লাস সি প্লাস এ ডিভাইড বাই বি প্লাস 3 হোল ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। প্রথমে অঙ্কটা লিখলাম, এবারে হচ্ছে উপরে এই যেগুলো আছে যেমন এ প্লাস বি ডিভাইড বাই সি, বি প্লাস সি ডিভাইড বাই এ, সি প্লাস এ ডিভাইড বাই বি, এই সবগুলোর সঙ্গে এই তিনটাকে ভেঙে নিয়ে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে লিখবো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ডিভাইড বাই সি প্লাস ওয়ান প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ প্লাস ওয়ান প্লাস সি প্লাস এ ডিভাইড বাই বি প্লাস ওয়ান হোল ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে লসাগু হবে হচ্ছে সি, তাহলে উপরে পাচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা লসাগু হবে হচ্ছে এ, উপরে পাচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা লসাগু হবে হচ্ছে বি, উপরে পাচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই সবগুলো থেকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন যাবে, তাহলে কমন নিলাম, তারপর বাকি যেটা পড়ে থাকছে সেটা লিখছি, 1 ডিভাইড বাই সি প্লাস 1 ডিভাইড বাই এ প্লাস 1 ডিভাইড বাই বি হোল ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এই এ প্লাস বি প্লাস সি ওপরেও আছে নিচে আছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে উপরে যেটা পড়ে আছে সেটা লিখছি, 1 ডিভাইড বাই এ প্লাস 1 ডিভাইডেড বাই বি প্লাস 1 ডিভাইড বাই সি, তাহলে এটা লসাগু করলে হয় এ বি সি, আর ওপরে এটা হবে হচ্ছে এ আছে, তাহলে যে দুটো নেই সেটা হবে বিসি। ওপরে দেখো এটা তে হচ্ছে বি আছে, তাহলে যে দুটো নেই সেটা হবে এ সি, আর দেখো প্লাস দিয়ে এখানে সি আছে ওপরে, যে দুটো নেই সেটা হবে এ বি, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এ বি ডিভাইড বাই এ বি সি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 4-এর 2-এর অথবাই কি বলেছে, একই সরলতম মান নির্ণয় করো বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। অঙ্কটা প্রথমে লিখলাম, আমার প্রথম থেকেই টার্গেট থাকবে হচ্ছে আমাকে মাথায় জিরো আনতে হবে, এটার সঙ্গে হচ্ছে মাইনাস গুণ করলাম, তাহলে মাইনাস বি প্লাস সি, এটাকে লিখলাম হচ্ছে মাইনাস এ বাই বি, আর এইটাকে ঘুরিয়ে দিলাম সি মাইনাস এ, মাইনাস সি প্লাস এ, এটা লিখলাম হচ্ছে এ প্লাস বি, আর এটাকে একটু ঘুরিয়ে দিলাম বি মাইনাস সি, তারপর এটা যেটা ছিল মাথায় ওটা লিখলাম ডিভাইডেড বাই সি মাইনাস এ, আর এটাকে ঘুরিয়ে দিলাম বি মাইনাস সি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এটা লসাগু হবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার ওপরের সঙ্গে যেটা হচ্ছে এখানে নিচে নেই সেইটা গুণ হবে, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তৃতীয়টার ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস ইন্টু এটা কি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটা হচ্ছে বি আর বিটা হচ্ছে সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ইন্টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এখানে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে এখান থেকে লিখতে পারি কি, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে ওপরে সব কেটে গিয়ে জিরো হয়ে যাবে, ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 0। 5-এরটা বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এরটা বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান। আমাদের 145 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 7 দেখে নাও। তারপরে 2-এ বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের অপেক্ষা বৃহত্তর হবে। বইয়ের 153 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 9 দেখে নাও। এবারে 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এরটা বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হবে প্রমাণ করো তাদের সমষ্টি। এটা বাংলায় 4 লেখা, ঠিক আছে, 4 সমকোণ। এটা তোমাদের বইয়ের 149 নম্বর পাতায় প্রয়োগ নম্বর 4 দেখে নাও।
এবার দেখো 6-2 বলেছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এসি বাহুর ওপর ডি একটি বিন্দু এবং বর্ধিত বিসি বাহুর ওপর ই অপর একটি বিন্দু, প্রমাণ করো বিই গ্রেটার দেন বিডি। প্রদত্ত এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টে বাহুই সমান, তাহলে এসি বাহুর ওপরে, এই যে এসি বাহুর ওপরে ডি একটা বিন্দু এবং বর্ধিত বিসি, এই যে বিসিটা বর্ধিত মানে বাড়ানো হয়েছে, এটা যে বাড়ানোর পর যে বিন্দুটার নাম দিলাম সেটা হচ্ছে ই। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে এই বিটা এই বিডির থেকে বড়। তাহলে প্রমাণ স্টার্ট হচ্ছে এ বি ডি ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে বিডিসি, এই যে কোণটা এটা হচ্ছে বহিঃকোণ, এই কোণটার মান হচ্ছে কোণ বিএসি, এই যে কোণটা এই কোণটার মানের থেকে বড়। আবার কোণ বিএসি এই কোণটার মান হচ্ছে এসিবি এর সঙ্গে সমান, এসিবি এই কোণটার মানের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে অতএব দিয়ে কোণ বিডিসি এই যে বহিঃকোণটার মান হবে হচ্ছে এসিবি এর থেকে বড়, এসিবি এই কোণটার থেকে বড় হবে। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে লিখতে পারি হচ্ছে বিডিসি এই যে কোণটার মান সেটা হচ্ছে ডিসিবি এই কোণটার মানের থেকে বড়। তাহলে সেখান থেকে লিখতে পারি এই কোণটার এই বিডিসি এই কোণটার মান যদি ডিসিবি এই কোণটার মানের থেকে বড় হয়, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে বিসিটা বড় কার থেকে, বিডি এইটার থেকে বড়। ঠিক আছে, আবার হচ্ছে এই বিটা কি বিসি প্লাস সি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে বিই বড় কার থেকে, বিসির থেকে। তাহলে সেখান থেকে আমি প্রমাণ করে দিতে পারছি যে বিই বড় হচ্ছে বিডির থেকে। এটা হয়ে গেল আমার প্রুফ। আমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।